একটা বছর। এক সংখ্যাটি শুনতে ক্ষুদ্র মনে হলেও 12টা মাস আশায় বুক বেঁধে কাটিয়ে দিয়েছে মুনিরা। এই এক বছরে না পেয়েছে আফরানের ভালোবাসা, না পেয়েছে তার বন্ধুত্ব। তবুও যেন বুকে শত আশা মুনিরার। কিসের উপর ভিত্তি করে? বৈধ সম্পর্কের উপর নাকি ভালোবাসার উপর? আফরান চাইলেও অস্বীকার করতে পারে না মুনিরা তার বিয়ে করা স্ত্রী। বৈধ সম্পর্কে আবদ্ধ আছে তারা। আর ভালোবাসা? সম্পর্কের টানেও ভালোবাসা যায়। নিজে এই পরিস্থিতিতে না পড়লে কখনো হয়তো বুঝতই না সে। না হলে এত কিছু ঘটে যাবার পর বিশেষ করে আফরান তাকে ভালোবাসে না জেনেও এই বাড়িতে পড়ে থাকার কোনো মানে হয়? সায়নী তো বলেছিল আফরান তাকেও ঠিক ভালোবাসবে একদিন। মুনিরার ভালোবাসা তো মিথ্যে নয়, তার সম্পর্কের বাঁধনও মিথ্যে নয়। তাহলে কেন এত দূরত্ব তাদের মাঝে? শুধুমাত্র সায়নীর জন্য? আফরানের কাছে সে সায়নীর জায়গা কখনো চায়নি বা চাইবে না। আফরান কি পারে না তার জন্য একটি জায়গার বন্দোবস্ত করতে তার মনের গহীনে? নিজের মনে এসব কথা ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মুনিরা। অনিশ্চিত জীবন নিয়ে হয়তো সারা জীবন এভাবে ভেবেই আশায় কাটাতে হবে দিন তার। তবুও সে আফরানকে ছেড়ে যেতে রাজি নয়। কেনই বা যাবে? যেভাবেই হোক বিয়েটা তাদের হয়েছে। আফরানের দ্বিতীয় স্ত্রী হলেও স্ত্রী সে। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল মুনিরার। স্ক্রিনে তাকিয়ে দেখল মায়ের ফোন এসেছে। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু মুছে নিয়ে ফোনটা রিসিভ করল সে। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। ভালো আছো? মেয়ের অশান্তি দেখে নিজে কেমনে ভালো থাকি বল? আমার কিসের অশান্তি? স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী শান্তিতে থাকতে পারে না মুনিরা। উনি আমায় ভালোবাসেন মা। আচ্ছা তাই। তাহলে এখনো তোর গলা এমন ভেজা ভেজা কেন? মায়েদের কাছ থেকে বুঝি কিছু লুকানো যায় না সহজে। যেদিন থেকে তার মা শুনেছেন সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেদিন থেকেই তিনি এই সিদ্ধান্তের সাথে সহমত নয়। পৃথিবীর কোনো মেয়ে যেটা মানতে পারবে না সেটা নিজের মাই বা কি করে মানতে পারবে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিরা বলল, তুমি আমাকে নিয়ে এতটা চিন্তায় থাকো কেন আমি বুঝি না। চিন্তায় কি সাধে থাকি রে মা? যাক, যেটা বলতে ফোন দিছি তোকে, তোর বাবা তোর জন্য এবার আফরানের চেয়ে সুন্দর ছেলের প্রস্তাব আনছে। উনার সৌন্দর্য বা অর্থের জন্য আমি এখানে পড়ে থাকিনি, আর কতবার বলতে হবে তোমাদের? আরে শুন, আমাদের পাশের গ্রামের চেয়ারম্যানের ছোট ছেলেরে তুই চিনিস না? বেচারার বউ তাকে ছেড়ে চলে গেছে। তোদের বিয়ে হলে একজন অপরজনকে ঠিক বুঝবি। এবার আর অমত করিস না মা। ওই মায়া জাল থেকে বের হয়ে আয়। চুলোয় রান্না বসিয়েছিলাম, গেলাম আমি। পরে কথা হবে। ফোনের লাইন কেটে বিছানার উপরে বসে পড়ল মুনিরা। এতক্ষণ চোখের কোণে পানি আসলেও তা এখন গাল বেয়ে বেয়ে পড়ছে তার। নিজের মা যদি তাকে না বুঝে কাকে বোঝাতে যাবে এই দুঃখ সে? অবশ্য তারই বা দোষ কোথায়? নিজের মেয়েকে কে অনিশ্চিত জীবনের মুখে ঠেলে দিতে চায়? ওপাশ থেকে মুনিরা ফোন কেটে দিয়েছে দেখে হতাশ হয়ে ফ্যাকাশে মুখ নিয়ে সোফার উপরে বসে পড়লেন সেনোয়ারা বেগম। সায়নীকে নিয়ে সিঙ্গাপুর যাবার পরেই তারা তাদের বিয়ে সম্পর্কে জানতে পেরেছিল মুনিরার কাছে। সায়নীকে আগেই পছন্দ ছিল না সেনোয়ারা বেগমের। তার কার্যকলাপ তার খুব একটা ভালো লাগত না। কিন্তু তার ধারণের বাইরেও যে তারা এত বড় একটা কাণ্ড আগে থেকে ঘটিয়ে রেখেছে জানতে পেরে হতবাক হয়ে যান তিনি। সায়নী আফরানের স্ত্রী কথাটি মানতে তিনি যত না অবাক হয়েছেন তার চেয়ে বেশি কষ্ট হয়েছে নিজের মেয়ে মুনিরার জন্য।
প্রথমে বিয়ের দিনই হবু বর ইন্তেকাল করল, আর পরে যাকে বিয়ে করল তার নাকি আগেই বিয়ে হয়েছে একবার এবং সে স্ত্রী একই ঘরে থাকে তারই সাথে। এত বড় ধোঁকা! কই, আফরানকে তারা জোর করেনি মুনিরাকে বিয়ে করতে, তাহলে সে কেন এই বিয়েটা করেছে? বিয়ে মানে তো আর ছেলেখেলা নয়। যেদিন থেকেই আফরান আর সায়নীর ব্যাপারে সবটা জানতে পেরেছেন তিনি সেদিন থেকেই মুনিরাকে বুঝিয়ে চলেছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে? কেন এই ছেলের জন্য নিজের জীবনটা খারাপ করবে সে? তার কোনো কথা মুনিরা শুনেনি, বরং সায়নীর কথা মাথায় রেখেছে। সায়নী তাকে বলেছে একদিন সব ঠিক হয়ে যাবে। এই মিথ্যে আশায় মুনিরা একটা বছর পার করে দিল, কিন্তু ফলাফল শূন্য। তার মেয়েটা কি কখনো সুখের দেখা পাবে না? রুমের ভেতর প্রবেশ করে স্ত্রীর মুখ দেখতে পেয়ে মুনিরার বাবা নুরুল আলমের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। নিশ্চয় মুনিরা এই প্রস্তাবেও রাজি হয় নাই। তার দিকে না তাকিয়ে সেনোয়ারা বেগম জবাব দিলেন, মেয়েটা নিজের পায়ে নিজেই কুড়োল মারছে। আফজালের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। সে যদি বোঝায় তাহলে হয়তো মুনিরা বুঝতে পারে। তোমার কি মনে হয়? তুমি যা ভালো মনে হয় করো। আমি শুধু আমার মেয়েটারে সংসারী দেখতে চাই, সুখী দেখতে চাই। মানুষ এক জীবনে সব পায় না সেনোয়ারা। তোমার মেয়ের খুশি আফরানের বাড়িতেই তার ভালোবাসা না পেলেও। স্বামীর কথা শুনে নিশ্চুপ হয়ে নিজের মনে ভাবতে থাকলেন সেনোয়ারা বেগম, তাহলে এমন কিছু কি করতে হবে যাতে আফরান তার প্রাপ্য সুখ দিতে বাধ্য হয় মুনিরাকে? আফজাল খানের শরীরটা প্রায় খারাপ থাকে ইদানিং। কোমর ব্যথা, পিঠে ব্যথা, হাঁটতে অসুবিধা, শরীরটা মেষ করা, এসব যেন প্রতিদিনের সঙ্গী তার। তবুও যে বড় ধরনের কোনো অসুবিধে হচ্ছে না এটাও কম কি। অবশ্য সারাক্ষণ সেবার উপরেই থাকছেন তিনি। বাবা আসব? মুনিরার ডাকে সাই দিয়ে আফজাল খান বললেন, হ্যাঁ আসো। এক কাপ গরম চা টেবিলের উপর রেখে তার পাশে বসে মুনিরা বলল, আজকের চাটা আমি বানানোর সৌভাগ্য অর্জন করলাম। তার কথায় মুচকি হেসে আফজাল খান বললেন, হাসপাতাল থেকে কোনো খবর এসেছে? না, এখনো আসেনি। আফরানকে একটা ফোন দিয়ে দেখতে পারো, সে হয়তো ওখানেই থাকবে। জি, আমি রুমে গিয়ে দিচ্ছি। ফোনটা ওখানেই। আচ্ছা। নিজের রুমে এসে ফোন হাতে নিল মুনিরা। হাসির মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। হাসির একার পক্ষে ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলেই আফজাল খানের কথা মতো আফরান তার দায়িত্ব নেয়। আফরানের ফোন নাম্বার ডায়াল করে মুনিরা কল দিল। একবার রিং হতেই আফরান রিসিভ করে বলল, হ্যাঁ বলো মুনিরা। ভালো আছেন? উহু, দৌড়াদৌড়ির উপর আছি। খালার শরীরটা কেমন? ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। বলেন কি? সিরিয়াস কিছু? তেমন কিছু না। স্যালাইন দেয়া হয়েছে তাকে। শরীরটা ফুরবল। আমি আসব আপনাদের জন্য দুপুরের খাবার নিয়ে? না থাক, রেস্টুরেন্ট এগিয়ে খেয়ে নিব। আমি থাকতে রেস্টুরেন্ট কেন? বাইরের খাবার তো। জানি। বাইরের খাবার সে একদমই খেতে পছন্দ করে না। ঠিক আছে, আমি আসব। খাবার রেডি করে রেখো। হাসপাতালে আমি নিয়ে আসব খাবার, চিন্তা করো না। তোমার বাবার কাছে থাকা উচিত। আমি খালাকে দেখব না? নিশ্চয় দেখবে। কাল এসো তুমি। ঠিক আছে। ফোন রাখার পরে মুনিরা আবারও ছুটে গেল আফজাল খানের রুমের দিকে। বাবা,
খালাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, আর উনি দুপুরের খাবার নিতে আসবেন বাসায়। আচ্ছা, তুমি তৈরি করে নাও। আফজাল খানের রুমের দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সকাল 11টা বাজতে আর 10 মিনিট বাকি। দ্রুতবেগে মুনিরা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। জোহরের আজান দিয়ে দিল, কিন্তু মুনিরা এখনো রান্নাঘরের কাজেই ব্যস্ত। ঝটাপট হটপটে খাবার ঢুকিয়ে নিল মুনিরা। একবার ভাবল গোসলটা সেরে নিবে, আবার ভাবল আরেকটু অপেক্ষা করলেই হয়, আফরান যদি চলে আসে। ভাবতে ভাবতেই কলিং বেলের শব্দ বেজে উঠল। মুনিরা ছুটে এসে দরজা খুলে দেখা পেল আফরানের। ইস, বেচারা ঘেমে গিয়ে একাকার হয়ে গিয়েছে। তার অবস্থা দেখে মুনিরা বলল, এ কি, এই অবস্থা কেন আপনার? ভেতরে প্রবেশ করতে করতে আফরান জবাব দিল, বলেছিলাম দৌড়াদৌড়ির উপরে আছি। হুম। খাবার তৈরি আছে? হ্যাঁ, সব তৈরি। আমি গোসল সেরে নামাজ আদায় করে আসছি। আফরান নিজের রুমের দিকে এগিয়ে যেতেই মুনিরা রান্নাদিকের দিকে ছুটল আফরানের জন্য খাবারের ব্যবস্থা করতে। নামাজ সেরে নিজের রুম থেকে বেরিয়ে এসেই ডাইনিং রুমে টেবিল সাজানো দেখতে পেয়ে চেয়ারে বসা মুনিরাকে জিজ্ঞাসা করল আফরান, আমার জন্য এসব? হু, আমি চেয়েছিলাম ওখানে খাব। এসেছেন যখন এখানে খেয়ে নিলেই হয়। কিছুক্ষণ চুপ থেকে চেয়ার টেনে বসে পড়ল আফরান। একটা প্লেট নিয়ে 1 চামচ ভুনা খিচুড়ি ও মুরগির একটা পিচ নিয়ে খেতে লাগল সে। তা দেখে মুনিরা বলল, এত কম খাবার? আবার খাবো ওখানে? বাবাকে দিয়েছ? হ্যাঁ, দিয়ে এসেছি। তুমি খেয়েছ? না, আমি গোসলই সারতে পারিনি। ওহ। মুনিরা আশা করেছিল আফরান নিজের সাথে তাকে খেতে বলবে, কিন্তু এমন কিছুই আফরান বলল না। খাওয়া শেষ করে সে মুনিরার উদ্দেশ্যে বলল, খাবারগুলি ডাইনিং টেবিলে এনে রাখো। আমি বাবার সাথে দেখা করে এসেই বেরিয়ে যাব। হু। আর শুনো। হুম। তুমিও খেয়ে নিও। হ্যালো ওল্ড ম্যান। আফরানের ডাকে শোয়া থেকে উঠে বসলেন আফজাল খান। তিনি হেসে বললেন, হাই ইয়াং ম্যান। কি অবস্থা তোর? একা এসেছিস? হ্যাঁ। হুম, হাসির মায়ের পাশে থাকাটা দরকার। বিশ্বস্ত মহিলা সে। নিজের সংসারের মতো এই সংসারটাও আগলে রেখেছিল। নিজের বোনের জায়গা দিয়েছি তাকে। তাহলে তাকে ফুফু ডাকা উচিত, খালা না ডেকে। বলেই হো হো শব্দে হেসে উঠল আফরান। আফজাল খান মৃদু হেসে বললেন, খাবার নিতে এসেছিস না? যা, এখন দেরি হয়ে যাচ্ছে। হু, যাচ্ছি। বাসার কাজ, গোসল ও নামাজ সেরে নিতে মুনিরার দুপুর 3টা বেজে গেল। খেতে ইচ্ছে না করলেও আফরানের বলা কথাটি তার মনে পড়ল, তুমিও খেয়ে নিও। এমন ছোট ছোট কথাগুলোও যেন আফরানের মুখ থেকে শুনতে ভালো লাগে মুনিরার। এটাই কি তবে ভালোবাসা? ভীষণভাবে মিস করছে সে আফরানকে। আফরান অফিস থাকাকালীন তাকে মিস করলে তার রুমে গিয়ে হেঁটে আসে মুনিরা। আজও তার ব্যতিক্রম হল না। আফরানের রুমে থাকার অধিকার না পেলেও হেঁটে আসার অধিকার সে ঠিকই পেয়েছে। আফরানের রুমে প্রবেশ করতেই বিছানার উপরে তার শার্টটা দেখতে পেল মুনিরা। এই শার্ট পরেই সে সকালে হাসপাতালে গিয়েছিল। এখন তা বদলে আরেকটি পরেছে। বিছানার উপর থেকে শার্টটা নিয়ে তাতে নাক ডুবাল মুনিরা। আফরানের শরীরের ঘ্রাণ নেয়ার চেষ্টায় মগ্ন সে। এই কাজটা যে এই প্রথম করছে এমন নয়, কিন্তু প্রায় করে সে এমন, তবে লুকিয়ে।
কিছুক্ষণ এভাবে কাটানোর পর সে ভাবল শার্টটা গোসলের আগে দেখলে ধুয়ে দিতে পারত। আবার ভাবল, গোসল করেছে তাতে কি? স্বামীর কাজ সবসময় করা যায়। এখন ধোয়া যেতেই পারে, পরে না হয় খেয়ে নিবে। আর না ভেবে মুনিরা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বিকেল ঘনিয়ে সন্ধে এসে গেল। একবার কি ফোন দিকে দেখবে ওদিকের কি অবস্থা? ভাবতে ভাবতেই কলিং বেলের শব্দ কানে এলো মুনিরার। দরজার পাশে এগিয়ে এসে দরজা খুলে দিয়ে দেখা পেল প্রিয় মানুষের। মুখে হাসি ফুটিয়ে মুনিরা বলল, এসেছ তুমি? মুনিরার প্রিয় কয়েকজন মানুষের মাঝে সায়নীও একজন। আর দরজার ওপাশে রয়েছে সায়নী। মুনিরার উদ্দেশ্যে মিষ্টি হাসি দিয়ে সায়নী বলল, আসলাম। সায়নী ভেতরে প্রবেশ করলেও মুনিরা তাকিয়ে থাকল দরজার বাইরে। পেছনে ফিরে মুনিরাকে দেখে হেসে উঠল সায়নী। মুনিরা অবাক চোখে তাকিয়ে বলল, হাসছ কেন আপু? এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে জিজ্ঞাসা করলেই হয় আফরান কোথায়। না মানে দেখছি না তো, একসাথেই তো আসার কথা। একসাথেই এসেছি বাবা। গাড়ি পার্কিং করছে। ও তাই বলো। খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তবুও আজ রাত ওখানেই রাখছি। হাসি আছে সাথে। ভালোই করেছ। আমার জন্য একটু চা করে দিবি? গোসলটা সেরে আসছি আমি। আচ্ছা। সায়নী রুমের দিকে এগিয়ে যেতেই আগমন ঘটল আফরানের। তাকে দেখে মুনিরা বলে উঠল, চা খাবেন তো আপনি? কেন নয়। চুলে তোয়ালে প্যাঁচিয়ে সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসলো সায়নী। তার দিকে আওর চোখে তাকিয়ে আফরান বলল, সে এমন একটা মেয়ে যে পাহাড় কাটলেও মনে হয় তার মুখে ক্লান্তির ছাপ পড়বে না। অবশ্য অপসরী সর্বদা অপসরীই থাকে। ভ্রু জোড়া কুঁচকে সায়নী জিজ্ঞাসা করল, কার কথা বলছ? সোফা ছেড়ে উঠে সায়নীর পাশে এসে মাথায় প্যাঁচানো তোয়ালে খুলতে খুলতে আফরান বলল, তোমার। মৃদু হাসল সায়নী। এদিকে আফরান তার ভেজা চুলের মাঝে মুখ ডুবোতে দেরি করল না। সায়নীর ভেজা চুলের স্পর্শ আফরানের কাছে বৃষ্টির ফোঁটার মতো মনে হয়। এই বৃষ্টিতে যেন সারাদিন ভিজলেও শান্তি। শুরু হয়ে গেল। মুখে ক্লান্তির ছাপ দেখা না গেলেও বড্ড ক্লান্ত আমি। ছাড়ো এখন, চা খেয়ে আসি। কিসের ফুহু? ছাড়ো তো আফরান। কে শুনে কার কথা? সারাদিন দৌড় ঝাঁপের পর সায়নীকে কাছে পেয়ে যেন সব ক্লান্তি ভুলে গিয়েছে আফরান। তাই তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে সে। এতটা সুখ কেন এই মেয়েটার মাঝে? আপু হলো তোমাদের? মুনিরার ডাক কানে আসতেই আফরান ছেড়ে দিল সায়নীকে। সায়নী হাসতে হাসতেই বলল, চলো এখন। রাতে পুষিয়ে দেবে কিন্তু? সে দেখা যাবে। ডাইনিং টেবিলে চা এবং নাস্তা সাজিয়ে রেখেছে মুনিরা। সায়নী ও আফরান একই সাথে এসে বসল চেয়ার টেনে। গরম গরম নুডলস দেখে সায়নী বলে উঠল, এটার দরকার ছিল খুব বেশি। সায়নী এক বাটি নুডলস নিয়ে খাওয়া শুরু করলে আফরানের উদ্দেশ্যে মুনিরা বলল, আপনি খাবেন না? আমার দুবার ভাত খেতে হয়েছে। একবার এখানে আরেকবার হাসপাতাল সায়নীর সাথে। আচ্ছা তোমরা থাকো। চাটা রুমে নিয়ে গেলাম আমি। কিছু কাজ আছে। আফরান চলে যেতেই সায়নী বলল, তোর আজ অনেক কষ্ট হয়েছে তাই না? একা সব সামলাতে হয়েছে। নিজের সংসারের কাজ করতে কিসের কষ্ট? নিজের সংসার। কথাটি শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলেও মুখে হাসি ফুটিয়ে সায়নী বলল,
সেটাও ঠিক। বাবা ভালো আছেন? হ্যাঁ আছেন। খাওয়া শেষ করে সায়নী পা বাড়ালো আফজাল খানের রুমের দিকে। আফজাল খানকে বিছানার উপরে বসে বই পড়তে দেখে সে বলল, আমি এখন আসলে কি তোমার বই পড়ার ডিস্টার্ব হবে? বইটা একপাশে রেখে তিনি জবাব দিলেন, হবে বললেও তুই না এসে থাকবি? ভেতরে প্রবেশ করে দুষ্টু একটা হাসি দিয়ে সায়নী বলল, ঠিক বলেছ। তা তোমার কোনো অসুবিধে হয়নি তো? নিশ্চয় আমার হাতের চা অনেক মিস করেছ? বানিয়ে আনবো এখন? তোকে মিস করেছি কিন্তু চা মিস করিনি। মুনিরার হাতে বানানো চা একেবারেই তোর মতো। একসাথে থাকতে থাকতে তোর মতো অনেক কিছুই পারে সে। আফজাল খানের কথা শুনে সায়নীর মুখের হাসি যেন বিলীন হয়ে গেল। কথা না বাড়িয়ে সে বলল, আমি এখন আসি, ক্লান্ত লাগছে। হুমায়। রুম থেকে বেরিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল সায়নী। এমনটা তো হবার কথা ছিল না। উন্নত চিকিৎসার জন্য আফরানের সাথে সিঙ্গাপুর গিয়েছিল সায়নী। আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। মুনিরাকে দেয়া কথা সে রেখেছে। কিন্তু আফরান মুনিরার সাথে এখনো সহজ হতে পারেনি। শুরুর দিকে মুনিরার দিকে আফরানকে ঠেলে দিতে চাইলেও ধীরে ধীরে থেমে যায় সায়নী। কারণটা কি তা সে নিজেও জানে না। তবে একটা কথা ঠিকই জানে, নিজের সবকিছু অন্য একটা মেয়েকে শেয়ার করা গেলেও স্বামী যায় না। আবার এটাও অমান্য করা যাবে না, মুনিরাও আফরানের স্ত্রী। হয়তো বা কোনো একদিন আফরান ও তার মাঝে সবটা স্বাভাবিক হয়ে যাবে। সেদিন ঠিকই সবটা মানতে হবে তার। এটাও ভুলে গেলে চলবে না, মুনিরার বাবার জন্যই আফরান আজ তার হয়েছে। কেননা ছোটবেলায় পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচায় আফরানকে মুনিরার বাবা। আবার মুনিরার জন্য আজ সায়নী জীবিত রয়েছে। না হলে সেদিনই হয়তো গাড়ির চাপায় প্রাণ হারাত সে। তাছাড়া সমস্ত কিছুর উপরে বড় সত্য যেটা তা হল, মুনিরাও আফরানের স্ত্রী। মাথা থেকে সমস্ত খারাপ চিন্তা বের করে সায়নী বিড়বিড় করে বলল, আমাকে শক্ত থাকতে হবে। মুনিরার অধিকার থেকে আমি ওকে বঞ্চিত করতে পারি না। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে মুনিরা। তার পাশে এসে বসল সায়নী। মুনিরা বাংলা মুভি দেখতে অনেক পছন্দ করে। সায়নীর তা খুব একটা ভালো না লাগলেও মাঝে মাঝে মুনিরাকে সঙ্গ দিতে তার পাশে বসে। বাংলা সিনেমা দেখলে অন্য কোথাও মনোযোগ দেয় না মুনিরা। সায়নী যে তার পাশে এসে বসেছে খেয়ালই করেনি সে। সায়নী হেসে বলে উঠল, আমিও এসেছি তোর সাথে ফিল্ম দেখার জন্য। ও আপু তুমি? ফিল্মের নাম কি রে? 1 টাকার বউ। 1 টাকার বউ বলতে? কাবিননামা 1 টাকা? সায়নীর প্রশ্ন শুনে মুনিরা তাকে সিনেমার কাহিনী শোনাতে ব্যস্ত হয়ে পড়েছে। সে নাকি আগেও এই সিনেমা দেখেছে। এদিকে মনোযোগ সহকারে কাহিনী শুনে চলেছে সায়নী, মাঝে মধ্যে উচ্চ শব্দে হেসে উঠছে। মুনিরার বলার ধরন খুব ভালো। ইমোশনাল সিনের কথা এমনভাবে বলবে যে কেউ কাঁদতে বাধ্য হবে। আবার হাসির সিনের কথা এমনভাবে বলবে হাসতে হাসতে গড়াগড়ি খেতে বাধ্য হবে মানুষ। সায়নী খুব এনজয় করে এসব ব্যাপারগুলো। ড্রয়িং রুম থেকে সায়নী ও মুনিরার কথা হাসির শব্দ ভেসে আসছে আফজাল খানের কানে। মৃদু হাসলেন তিনি। কেউ দেখলে তাদের সতীন বলে না, বলে তারা একই মায়ের পেটের বোন। না হলে দুইটা মেয়েই যেভাবে সংসারটা আগলে রেখেছে অন্য কোনো মেয়েদের পক্ষে এসব সম্ভব নয় এই যুগে। সায়নী যখন আফরানের সাথে বিদেশ গমন করে, মুনিরা দিন রাত এক করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, সায়নীর সুস্থতা কামনা করে।
তার জায়গায় অন্য কেউ হলে হয়তো সায়নীর মৃত্যুও কামনা করতে পারত। আল্লাহর অশেষ রহমতে সায়নী সুস্থ হয়ে আসে। মুনিরাকে দেয়া নিজের কথা রাখে সে। যেতে দেয়নি তাকে এই বাড়ি ছেড়ে। সায়নীর সাথে ঘটা করে আবারও বিয়ে দেয়া হয় আফরানের। লোক সমাজ নানা কথা বললেও ধার ধারেননি আফজাল খান, না ধার ধরেছে সায়নী ও মুনিরা। তখন থেকেই এই দুই সতীন দুই বোনের মতো আছে। কিন্তু পরিবর্তন হয়নি আফরানের মাঝে। অন্য কোনো ছেলে হলে হয়তো প্রথম বউয়ের অনুমতি পাওয়ার পরেই দ্বিতীয় বউকে সহজে আপন করে নিত। তবে আফরান এই 1 বছরেও মুনিরার সাথে সম্পর্কটা আগাতে সক্ষম হয়নি। হয়তো বা কোনোদিন পারবে, এই আশায় আছেন তিনি, সাথে মুনিরাও। সারাদিন হাসপাতালে কাটানোর ফলে সায়নীর শরীরটাও ভালো লাগছে না। তাই আজ সে মুনিরার পাশে বেশিক্ষণ না বসে এগিয়ে গেল নিজের রুমের দিকে। অফিসের কাগজপত্র নিয়ে ঘাটাঘাটিতে ব্যস্ত আফরান। সায়নী তার পাশে বসে বলল, কি করে সারাদিন এসব করতে ভালো লাগে তোমার? আজ সারাদিন হসপিটালে দিন চলে গিয়েছে, এখন অন্তত রেস্ট নাও। সায়নীর কোলে মাথা রেখে আফরান বলল, তুমি বললে ঘুমিয়েও যাব। না, এখন ঘুমোতে হবে না, ভাত খেয়েই ঘুমোবে তুমি। আজ না একটুও খাবার খেতে ইচ্ছে করছে না। মুনিরা এত কষ্ট করে রান্না করেছে, খাবে না কেন? তোমার হাতের রান্না বললে অল্প হলেও খেতাম। ঠিক আছে সরো, রান্না করে আসি। আরে আমি তো মজা নিলাম, মুনিরার রান্নাও খারাপ না। তাহলে খেয়েই ঘুমোবে। সেনোয়ারা বেগমকে সারা রুমে পায়চারি করতে দেখে নুরুল আলম বললেন, আমি সায়নীর সাথে কথা বলবো। সে যেন মুনিরাকে রাজি করাই আরেকটা বিয়ের ব্যাপারে। ওই মেয়েই তো যত নষ্টের মূল। এভাবে বলছো কেন তুমি? কিভাবে বলবো? যে আশ্রয় দিচ্ছে তারই ক্ষতি করে দিচ্ছে এই মেয়ে। এভাবে গোপনে কোনো ভালো মেয়ে বিয়ে করে বলো? আফজালের কিন্তু সায়নীকে নিয়ে কোনো সমস্যা নেই। আমার সম্মান রাখতে গিয়ে সে আফরানের সাথে জোরাজোরি করেছে মুনিরাকে বিয়ে করতে। তবে এর আগেই যদি জানতে পারত সায়নী ও আফরান একে অপরকে ভালোবাসে তাহলে সে নিশ্চয় মেনে নিত। দোষটা আফরানের। সে তার বাবাকে চিনতে ভুল করেছে। আসলে আফরানের দোষও বলা যায় না, পরিস্থিতিটাই হয়তো খারাপ ছিল। দোষ কারো না, দোষ আমার মেয়ের কপালের। তুমি ভাবছ সায়নী যদি পোয়াতি হয় তবে মুনিরার কি হবে? তোমার মেয়েই যদি এসব না ভাবে আমার কি করার আছে বলো? তোমার আপাতত কিছু করতে হবে না। আমাকে ভাবতে দাও কি করা যায়। কথাটি বলেই আবারও পায়চারি করা শুরু করলেন সেনোয়ারা বেগম। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন নুরুল আলম। রাত 11টা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে ঘুমোতে চলে গেলেও চোখে ঘুম নেই মুনিরার। ঘুমটাও যেন তার সঙ্গী হতে নারাজ। শোয়া থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের চাঁদের আলো উপভোগ করল সে। হঠাৎ পানি খেতে ইচ্ছে হলে রুমে এসে দেখতে পেল পানির জগটা খালি। জগ নিয়ে সে এগিয়ে গেল ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমে আসতেই কানে বাজল মুনিরার আফরানের গাওয়া গান। এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এক মুহূর্তের জন্য মনে হলো আফরান যেন তার জন্যই গানটি গেয়েছে। কিন্তু না, এই 1 বছরেও এই সৌভাগ্য লাভ করেনি মুনিরা। ডাইনিং রুমটা আফরানের রুমের পাশের হওয়ায় ভেতরের শব্দ বাইরেও চলে এসেছে। আর এমনটা যে মুনিরা প্রথম শুনেছে তা নয়। কোনোদিন শুনে আফরান ও সায়নীর হাসি ঠাট্টার শব্দ, কোনোদিন একই সাথে গান করার,
কোনোদিন আজকের মতো আফরানের গান। তার জীবনে কি এমন দিন কখনো আসবে না? ভাবতেই বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মুনিরার। ভালোবেসে আফরান তাকে একটা গান না শোনালে যেন মরেও শান্তি পাবে না সে। যদিও এটা কখনো সম্ভব কিনা তার জানা নেই, কেননা আফরান শুধু সায়নীকেই ভালোবাসে। সবটা জেনেও সে পড়ে আছে এই বাড়িতে। আশা করছে একদিন তাকেও আফরান ভালোবাসবে, এভাবে গান শোনাবে। এসব কি খুব অন্যায় চাওয়া নাকি বেহায়াপনা? যদি তাই হয়ে থাকে, হোক না সে একটু বেহায়া নিজের বৈধ সম্পর্কের জন্য। সকালে ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকালো আফরান। এ কি, সকাল 9টা পার হয়ে গিয়েছে কিন্তু সায়নী তাকে ডাকেনি। চোখ জোড়া কচলাতে কচলাতে উঠে পড়ল আফরান। তখনই আগমন ঘটল সায়নীর। কি রে, আমায় ডাকলে না কেন? অফিসের দেরি হয়ে গেল অনেকটা। আজ অফিসে যাওয়া হচ্ছে না তোমার? মানে? উহু আফরান, ভুলে গেলে আজ খালাকে হাসপাতাল থেকে ছাড়াতে হবে। তারপর রাতে তোমার বন্ধুর বিয়ে আছে, ওখানে যেতে হবে। খালাকে আমি বাসায় পৌঁছে দিয়ে অফিসে ঘুরে আসতে পারতাম। কালও যাওয়া হয়নি। আর বিয়ে তো রাতে। এখন থেকে এত দৌড়াদৌড়ি করলে রাতে দেখতে আনফ্রেশ লাগবে তোমাকে। আমি আফরান খান জনাবা। আনফ্রেশ আমার ডিকশনারিতে নেই। আফরানের কথা শুনে হাসতে থাকল সায়নী। আফরান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সকাল সকাল আমাকে মেরে ফেলার ধান্দা করছো নাকি? হু করছি তো। উঠো এইবার, নাস্তা করে হাসপাতাল যাও। আফরান বিছানা ছেড়ে উঠতেই সায়নী বলে উঠল, তুমি কাল নিজের শার্ট নিজে ধুয়েছ। বাহবা, আমি একদিন না থাকাতে কত উন্নতিই না হয়েছে তোমার। বুঝলাম না। আরে বারান্দায় পেয়েছি তোমার শার্টটা ঝুলানো অবস্থায়। আলনায় রেখেছি। ভালোই ধৌত করতে পারো দেখছি। যাই হোক, ফ্রেশ হয়ে আসো টেবিলে। সায়নী বেরিয়ে যেতেই আফরান এগিয়ে গেল আলনার দিকে। কালকে হাসপাতাল থেকে আসার পর সে শার্টটি বিছানার উপরে রেখে গিয়েছে স্পষ্ট মনে আছে। তাহলে কে ধুয়েছে? মুনিরা। শার্টটা হাতে নিয়ে মুচকি হেসে আফরান আপনমনে বলল, এই মেয়ে অন্য কারো বউ হলে নির্ঘাত তার মায়াজাল থেকে স্বামী বেরিয়ে আসতে পারত না। মুনিরা মানেই একটা মায়াবতী। ডাইনিং টেবিলে নাস্তা করতে এসেই মুনিরা ও সায়নীর দেখা পেল আফরান। চেয়ার টেনে বসতেই সায়নী বলল, একটা কথা ছিল। হু বলো। তোমার সাথে আজ মুনিরাকে নিয়ে যাবে হাসপাতালে? খালাকে দেখতে চাইছে ও। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মুনিরার উদ্দেশ্যে আফরান বলল, তৈরি হয়ে আসো। এত সহজে আফরান রাজি হয়ে যাবে ভাবতে পারেনি তারা। মুনিরা উৎসুক কণ্ঠে বলে উঠল, এখনই আসছি। মুনিরা ছুটে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। সায়নী তার উদ্দেশ্যে বলল, ওই পাগলি মেয়ে। নাস্তা তো করে যা, পরে করব আপু। মুনিরা চলে গেলে সায়নী মুচকি হেসে বলল, মেয়েটার ছেলেমানুষই এখনো গেল না। হু, বয়স কম তো। দেখছ না এমনভাবে ছুটছে যেন হাসপাতাল না বেড়াতে নিয়ে যাব তাকে। কথাটি বলেই খাওয়াই মনোযোগ দিল আফরান। সায়নী নিজের মনে বলল, তোমার সাথে বেরুতে পারবে বলেই এতটা উৎফুল্ল সে। তোমাকে যে সেও বড্ড ভালোবাসে। একদিন হয়তো তা তুমিও বুঝবে। গাড়িতে বসে আছে মুনিরা ও আফরান। আফরান ব্যস্ত ড্রাইভিং করতে। তার দিকে আর চোখে তাকিয়ে রয়েছে মুনিরা।
আফরানকে যেন ঠিক বাংলা সিনেমার হিরোর মতোই লাগছে তার কাছে। আফরান তার দিকে তাকাতেই চোখ সরিয়ে বাইরে তাকালো মুনিরা। ঠিক তখনই চোখে পড়ল ছোটখাটো একটা ফুসকার দোকান। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে মুনিরা বলে উঠল, ফুসকা। সাথে সাথে গাড়ি থামিয়ে দিল আফরান। শান্ত গলায় জিজ্ঞেস করল, খাবে তুমি? হু, এখানে বসো, আমি নিয়ে আসছি। গাড়িতে বসেই খেতে হবে কিন্তু। গাড়ি থেকে বেরিয়ে আফরান এগুলো দোকানের দিকে। মুনিরা নিজের গায়ে চিমটি দিয়ে বিড়বিড় করে বলল, না, আমি স্বপ্ন দেখছি না। সকাল 11টা। আফজাল খানের আরেকবার চা খাবার সময় হয়েছে। সায়নী তার জন্য চা নিয়ে এগিয়ে গেল তার রুমে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে সায়নী বলল, বাবা, তোমার চা খেয়ে নাও। একটু বসবি মা? আফজাল খানের কথায় বসে পড়ল সায়নী। তার দিকে তাকিয়ে আফজাল খান বললেন, আফরান আর মুনিরা একই সাথে বাইরে বলে কি তোর মন খারাপ হয়েছে? কি যে বলো না বাবা, এসব পরিস্থিতির মোকাবেলা করতে হবে এমন ধারণা আমার আগেই ছিল। সবটা জেনেই সিদ্ধান্ত নিয়েছি আমি। কিন্তু আফরান তার প্রাপ্য অধিকার এখনো মুনিরাকে দিতে পারেনি। হ্যাঁ, মুনিরাকে সে অনার্স কমপ্লিট করানোর জন্য কলেজে ভর্তি করিয়েছে, কোনো কিছু অভাব হতে দিচ্ছে না। কিন্তু ভালোবাসা, স্বামীর ভালোবাসা ছাড়া সংসার অপূর্ণ। এটা মানিস তুই? হু, কখনো যদি মুনিরাকে আফরান ভালোবাসতে শুরু করে মানতে পারবি তুই? সায়নীর মনে হচ্ছে তার গলাটা ধরে আসছে, কথা আসছে না মুখ দিয়ে কোনো। তার অবস্থা বুঝতে পেরে আফজাল খান বললেন, যদি নাই পারিস মুনিরাকে এই সম্পর্ক থেকে বেরুতে বাধ্য কর। মেয়েটার বয়স কম, বড় আবেগী মেয়ে। তার প্রথম ভালোবাসা আফরান বলেই এত কিছু সহ্য করেও 1 বছর সে এখানে পড়ে আছে। আমি চাই না মুনিরা তার সারাটা জীবন এভাবে নষ্ট করুক। নিজের রুমে বসে আছে সায়নী। আফজাল খানের কথা তার কানে বাজছে। কানে বাজছে মুনিরাকে দেয়া তার নিজের কথাও। আসলেই মুনিরা তার প্রাপ্য অধিকার পাচ্ছে না। তার উচিত মুনিরার প্রাপ্য অধিকার পেতে সাহায্য করা। কিন্তু এর মানে হলো আফরানকে ভাগ করে নেয়া। আফরান যদি চাইতো তাহলে নিশ্চয় কিছুই করার ছিল না সায়নীর। কিন্তু আফরান তো নিজেই এই সম্পর্কটা আগাতে চায় না। সে নিজেই বা কি করতে পারে? আর যদি আফরান সম্পর্কটা আগাতো তাহলে কি করত সে? নানা রকম প্রশ্নে অস্থির হয়ে আছে সায়নীর মন। গোপনে বিয়ে করার, মুনিরাকে শুরু থেকে কিছু না বলার শাস্তি যে তাকে এভাবে পেতে হবে ভাবেনি সে। না চাইতেও কাঁদতে তার অনেক বেশি ইচ্ছে করছে। এক পর্যায়ে ফুফিয়ে কেঁদে উঠল সায়নী। উপরের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে সে বলে উঠল, হে আল্লাহ, মুনিরাকে দেয়া কথা আমি ফেলতে চাই না। আবার আফরান আর কাউকে ভালোবাসবে এটাও আমি মানতে পারব না। তুমিই আমাকে রাস্তা দেখাও। এমন কিছু একটা করো যাতে সবটা সহজ হয়ে যায়, সবটা আমি মানতে পারি। মুনিরাকে আমাদের মাঝে রাখার একটা ব্যবস্থা করে দাও। আফরান আর আমি দুজনেই যেন ওর প্রাপ্য অধিকার থেকে ওকে বঞ্চিত না করি। আমার মনে এই নিয়ে যেন কোনো সংশয় না থাকে, এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তাও যদি না পারো আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও। তবুও আমি কথার খেলাপ করেছি, সতীন সতিনী হয় এমন কোনো কথা শুনতে পারব না। সন্ধ্যা 7টা। মুনিরার রুমে উপস্থিত হল সায়নী। সায়নীকে দেখতে পেয়ে মুনিরা বলল, আপু, কিছু লাগবে তোমার? হু, লাগবে। কি? আজ আফরানের বন্ধুর বিয়ে।
তুইও আমাদের সাথে যাবি? মানে যা শুনছিস তা। আকাশী রঙের কাতান শাড়িটা বের কর। একই রকম করে সাজবো আজ। মুখটা ফ্যাকাশে করে মুনিরা বলল। উনি কিছু বললে? উনি কি বলবে? তুইও তার স্ত্রী। কাল আমার ক্লাস আছে আপু, ক্লান্ত হয়ে যাব। তোর না টেস্ট পরীক্ষা হয়ে গেল প্রথম বর্ষের? সামনে এমনিতেও বন্ধ কলেজ। একদিন না গেলে কিছু হবে না। দেখি আয় তৈরি হয় দুজনে একসাথে। ঢালা শাড়ি পরনে, কানে বড় ঝুমকো, 2 হাতে 2 ডজন চুড়ি, মাথায় খোপা করা, সে খোপায় বেলি ফুল। বাহ, সায়নীকে দেখতে বেশ লাগছে। আফরান পরনে মাত্র শার্ট ঢুকিয়েছিল। সায়নী তার পাশে এসে বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আজ আমাদের সাথে অন্য একজনও যাবে। কে? মুনিরা। কিন্তু বাবা? দারোয়ান কাকাকে বলে দিয়েছি বাবার সাথে থাকতে। সায়নী, খুব দরকার এটার? ও তোমার স্ত্রী আফরান। ওকে আমি কথা দিয়েছিলাম ওর অধিকার থেকে বঞ্চিত হতে দিব না। কথা কি রাখতে পারছি আমি? আমি কথা দেয়নি। কিন্তু তুমি ওকে সম্পর্কে আবদ্ধ করেছ। বিয়ে তো আর ছেলে খেলা নয়। ভুল যা করেছি আমরা করেছি। আমাদের ভুলের জন্য ও কেন শাস্তি পাবে? সায়নী, মুনিরা যাচ্ছে আমাদের সাথে। পরিস্থিতি মোকাবিলা করতেই হবে তোমাকে। কাউকে দুঃখে রেখে সুখী হওয়া যায় না আফরান। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি। বেঁচে ফিরেছি বলে কথা খেলাপ করব এমন মেয়ে আমি অন্তত নয়। তুমি বললেও বলতে পারো এটা ন্যাকামি। বিয়ে বাড়িতে আলোর ঝলকানির মাঝে মুনিরার হাসিটা চোখে পড়ল আফরানের। সায়নীর মতোই একইভাবে সেজেছে সে। ভালোই লাগছে তাকে। এই প্রথম তাকে নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে আসা হয়েছে। কতই না খুশি লাগছে মেয়েটাকে। অল্পতেই খুশি হয়ে যায় এই মেয়েটি। হ্যালো মিয়াফরান খান। পেছনে ফিরে পুরানো বান্ধবীর দেখা পেয়ে অবাক চোখে তাকিয়ে আফরান বলল, তুমি? আমি। তোমার সাথে যোগাযোগ না থাকলেও দুলা মশাই এর সাথে ঠিকই ছিল। তা বিয়ে শাদী করেছ? হ্যাঁ, তুমি? হাজবেন্ড দেশের বাইরে। ওহ, তা তোমার ওয়াইফ কোথায়? দেখা করতে চাই। যে আফরানের জন্য মেয়েরা পাগল ছিল তার বউয়ের মুখখানি দেখতে চাই। মুচকি হেসে আফরান বলল, নিশ্চয়, এসো আমার সাথে। সায়নী ও মুনিরা একই পাশে দাঁড়িয়ে কথা বলছিল। আফরান তার বান্ধবীকে নিয়ে এগিয়ে এসে সায়নীকে দেখিয়ে দিয়ে বলল, মিট মাই ওয়াইফ সায়নী। হাই সায়নী। আমি আফরানের ক্লাসমেট ছিলাম। ও আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ। তুমি মাশাআল্লাহ অনেক বেশিই সুন্দর সায়নী। অবশ্য আফরানের বউ এমনি হওয়ার কথা। মৃদু হেসে সায়নী জবাব দিল, ধন্যবাদ। বাই দ্য ওয়ে তোমার পাশে এই মেয়েটিকে? এ কিভাবে সেজেছ তোমরা? আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, তুমিই বলো আফরান। মুনিরা তোমার কি হয়? কেন যেন মুনিরার মনে হলো আফরান আজ সত্যি বলবেই। আফরান শান্ত গলায় তার বান্ধবীর উদ্দেশ্যে বলল, সি ইজ মাই ওয়াইফ অলসো। মেয়েটির কথাটা বুঝতে একটু সময় লাগল। আফরানের ফোনের রিংটোন বাজলে সে ওখান থেকে প্রস্থান করে। মেয়েটি উৎসুক দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড আফরান দুটো বিয়ে কেন করেছে জানতে পারি?
সায়নীর মুখে সবটা শোনার পরে হাসতে হাসতেই মেয়েটি বলল, এই যুগে দুইটা বউ, মানা যায় এসব? মনে হচ্ছে সিরিয়াল দেখছি। জীবনে অনেক কিছুই ঘটে, কতটুকু মানতে পারি আমরা? আফরান পরকিয়া করেছে নাকি অন্য কোনো মেয়ের সাথে ঘুরছে ফিরছে, সেই যা করেছে তা ভুলেই। মানুষ মাত্রই তো ভুল। তবে ভুল হলেও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। যাই বলো সায়নী, দুই বউ শুনতে কেমন কেমন লাগে। আমরা আছি, আমাদের সমস্যা না হলে মানুষের এত সমস্যা কিসের? তোমাদের দেখে হয়তো আমাদের স্বামীরা বহু বিবাহে উৎসাহ পাবে। উৎসাহ? আমি আগেও বলছি, এখনো বলছি, আফরান ভুলবশত বিয়েটা করেছে। আমাদের ইসলাম একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, সেজন্য নয়, আবার দুইটা বউ নিয়ে ফুর্তির জন্যও নয়। আর তখন কি যেন বলেছিলেন? সিরিয়াল? মানুষের জীবনের সাথে সিরিয়ালের কি কোনো মিল নেই? মেয়েটি চুপ হয়ে গেলে মৃদু হেসে সায়নী বলল, উস্কানিমূলক কিছুই এখানে হয়নি। দৃষ্টিভঙ্গি বদলান। এমন অনেক পরিবার আছে যাদের বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে দুইটা বিয়ে করতে হয়। তারা সুখে থাকলেও কিন্তু সমাজের কিছু মানুষের জলে তাদের যেন মাথা উঁচু করে সমাজের মানুষরা থাকতেই দিবে না। এতে এফেক্ট হয় পরবর্তী প্রজন্মের। আমি বলছি না দুই বিয়েকে প্রাধান্য দেন, কিন্তু অবশ্যই বলবো যারা সুখে আছেন তাদের না খোঁচালেই বেটার। রাত 11টা হয়ে গেল। নিজের বিছানায় শুয়ে আছে মুনিরা। প্রথমে সায়নীকে ভুল বুঝলেও পরে সায়নী ও আফরানের ব্যাপারে সবটা জেনে ভুল বুঝাবুঝির অবসান ঘটেছিল মুনিরার। সায়নী সিঙ্গাপুর যাবার আগে তাকে কথা দিয়েছিল, এসে সবটা ঠিক হয়ে যাবে। সায়নী তার কথা রাখছে। বিশেষ করে আজকে সে যা করল, অন্য কোনো মেয়ে হলে কি করত? অবশ্যই না। সায়নীর ভালো মানুষের জন্যই মুনিরা তার প্রতি ধীরে ধীরে ফুরবল হয়ে পড়েছে। নিজের বোনের জায়গা দিয়েছে তাকে। প্রিয় মানুষদের মাঝে একজন করেছে। আল্লাহ কোনো হিংসা রাখেননি মুনিরার মনে সায়নীর জন্য। শুধু রেখেছেন অফুরন্ত ভালোবাসা। সবই সে পেয়েছে এই বাড়িতে, শুধু আফরানের ভালোবাসা ছাড়া। সত্যি বলতে সায়নীর প্রতি আফরানের ভালোবাসা দেখে আরও বেশি আফরানকে ভালোবেসেছে মুনিরা। এই ছেলে তার ভালোবাসায় এতটা মগ্ন যে কিনা অন্য একটি বউ থাকা সত্ত্বেও নিজের ভালোবাসার অমর্যাদা হতে দেয় না। সে ছেলের মনে মুনিরা একটুখানি জায়গা করতে পারলেও মনে হয় নিজেকে ধন্য মনে করবে। আর আফরান আজ তার বান্ধবীকে বলেছে মুনিরাও তার স্ত্রী। এতটুকুই বা কম কিসের? আফরানের বুকে মাথা লুকিয়ে শুয়ে আছে সায়নী। হঠাৎ সে বলল, আচ্ছা আফরান, দুইটা বউ রাখলে সমান অধিকার দিতে হয়, এটা তো তোমার অজানা নয় তাই না? মুনিরার কথা বলছ? কিসের অভাবে রেখেছি? ভালোবাসার। আফরানকে চুপচাপ দেখে সায়নী বলল, আমাদের ধর্মেও কিন্তু এর ব্যাখ্যা আছে। ধর্ম কতটুকুই বা মান্য করতে পারি আমরা? তুমি আমি বিয়ে করেছিলাম পালিয়ে। একবার ভুল করেছি বলে বারবার করতে হবে? মুনিরাও তোমার স্ত্রী। ধীরে ধীরে তাকেও তার অধিকার দিতে চেষ্টা করো। কথাটি বলেই ওপাশ ফিরে সায়নী চোখের পানি ফেলছে, বুঝতে কষ্ট হল না আফরানের। পরিস্থিতির চাপে পড়ে মানুষকে কত কিছুই না করতে হয়। তাই বলে কি ভালোবাসা যায়? সকাল সকাল বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করা নুরুল আলমের অভ্যাস। আজও তার ব্যতিক্রম হল না। তবে আজ দেখা পেলেন তিনি গ্রামের চেয়ারম্যানের। আরে নুরুল, কি অবস্থা তোমার? জি চেয়ারম্যান সাহেব, ভালো। আপনার? আছি ভালো। শুনলাম পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে তোমার বিবাহিতা মেয়ের বিয়ে দিতে চাচ্ছ।
তা সে কি সতীনের ঘরে সংসার করতে পারছে না? বিষয়টা এমন না। কেমন? অলক্ষ্মী মেয়ের কোথাও ঠাঁই হয় না। তাই তো আরেক বিয়ে করতে হচ্ছে এখন। দেখো বাপু, যাই করো, আমার গ্রামে এসব চলবে না। বিয়ে দিবে তো বাইরে গিয়ে দাও বিয়ে। এখানে যেন মুনিরার ছায়াও আমি না দেখি। গ্রামে পা দিলে গ্রামেও অশুভ ভর করবে। বাইরে তার 10টা হলেও বিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বাসায় এসেই নুরুল আলম ব্যাগ গোছাতে শুরু করলেন। সেনোয়ারা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? আফজালের কাছে। যদি মেয়েটাকে শান্তিতে নাই রাখতে পারে, দায়িত্ব কেন নিতে গিয়েছে সে? অন্য কোথাও আমি মেয়ের বিয়ে দিব না। ওই বাড়িতেই থাকতে হবে তার। মাথা উঁচু করে থাকবে আর সমস্ত অধিকার দিতে হবে তাকে। মাথা ঠান্ডা করো। আমিও যাব তোমার সাথে। তো চলো। ঠান্ডা হও আগে। এখন নয়। ধীরে সুস্থে বের হব। তবে আজই যাব। ঠিক আছে। ক্লাসে মাত্র প্রবেশ করে সিটে গিয়ে বসল মুনিরা। তার পাশে থাকা মেয়েটি মুখ টিপে হেসে বলল, আজ তোর জামাই তোকে দিয়ে গিয়েছে বুঝি? জানালা দিয়ে দেখলাম। হু। হঠাৎ করে? উনার অফিসের সময়ের সাথে আমার ক্লাস টাইম মিলে না। উনাকে আগেই বেরুতে হয়। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি বেরুচ্ছিলাম, উনিও অফিসের উদ্দেশ্যে বেরুচ্ছিলেন। তাই। ইস, এভাবে আর কতদিন? আমার মনে হয় কি তোর সতিনী তোর জামাইকে তোর সাথে ঘেঁষতে দেয় না। পেটে পেটে সব শয়তানি তার। দাঁতে দাঁত চেপে মুনিরা জবাব দিল, তোমাদের এসব নিয়ে না ভাবলেও চলবে। আর কে বলেছে সে আমার সতীন? বোন মানি তাকে আমি। সে মানে তো? না মানলে এই 1 বছরই আমি টিকতে পারতাম না। তবে তোর জামাই ধরা দিচ্ছে না কেন তোর ভালোবাসায়? ভালোবাসা এত ঠুনকো না যে চাইলেই পাওয়া যাবে, আর এত সহজে আমি উনার ভালোবাসা পেলে এটার কদর করতে জানতাম। সায়নী আপুর প্রতি উনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। উনি যদি আমাকে সহজে ভালোবাসত হয়তো আমি এতটা আকৃষ্ট তার প্রতি হতামই না। কিসের জোরে থাকবি তুই ভালোবাসা ছাড়া? আর কিসের জোরেই বা এত বড় বড় কথা বলছিস? বৈধ সম্পর্কের জোরে। আফরান অফিসে, মুনিরা কলেজে। রান্নার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যাবার সময় ফোন বেজে উঠল সায়নীর। ফোনটা হাতে নিয়ে দেখল মিশিকার ফোন। হ্যালো মিশি। কি অবস্থা মাই জানু? আমি ভালো আছি। তোর আর পাবেলের কি অবস্থা? আছে ভালোই। তুই দেখি নিয়ম করে আমাকে সপ্তাহে একবার হলেও ফোন দিস। এতটা ভালোবাসিস তুই আমাকে? ধুর ছাই। তোর জন্য পাবেলকে বিয়ে করে আমেরিকা আসতে পেরেছি বলেই তো তোকে ভুলতে পারি না। হেসে উঠল সায়নী। মিশিকা হেসে জিজ্ঞাসা করল, আফরান কোথায়? অফিসে। আর মুনিরা? কলেজে। কি করে পারিস বাপু সতীন সহ্য করতে আমি জানি না। আমি তোর সতীন হলে কি তুই আমাকে সহ্য করতি না? পাগল নাকি? মোটেও করতাম না। মুনিরাকে সহ্য না করার কথা আসে না মিশি। মৃত্যু পথযাত্রী থাকাকালীন তাকে কথা দিয়েছিলাম আমি। সে কিন্তু ডিভোর্সের জন্য তৈরিও ছিল তখন। এখন বেঁচে ফিরে তার স্বপ্ন ভঙ্গ করব এমন মেয়ে আমি নয়। কিন্তু আফরান? পুরুষ মানুষ সে। নিশ্চয় ঠিক হয়ে যাবে। তুই ঠিক থাকতে পারবি? আল্লাহকে বলেছি কোনো মাধ্যমের ব্যবস্থা করতে যাতে করে সবটা সহজ হয়ে যায় না হলে। কি? বাদ দে। এসব পুরানো কথা। হুম। আফজাল আঙ্কেল কোথায়?
উনাকে দে কথা বলি। 2 দিন অফিসে না যাওয়ার ফলে আজ সারাদিন অফিসে কাটাতে হয়েছে আফরানের। এখন রাত 8টা হয়ে গেল বাসায় আসতে। ক্লান্ত শরীরে কলিং বেল চাপতেই দেখা পেল মুনিরার। বাসায় আব্বা আম্মা এসেছেন। কবে? একটু আগেই। ওহ। নিজের রুমের দিকে আফরানকে এগুতে দেখে মুনিরাও তার নিজের রুমে এগিয়ে গেল। শেনোয়ারা বেগম তাকে দেখে বললেন, জামাই এসেছে? হুম। ভালোই হলো। সবার সাথেই খোলামেলাভাবে কথা বলা যাবে। কি বলতে চাইছ তুমি? তোর প্রাপ্য অধিকার জামাই তোকে দিবে কিনা? আমি তো ভালোই আছি আম্মা। না, তুই ভালো নেই। রুমের মাঝে সায়নীর আগমন ঘটলে দাঁড়িয়ে পড়লেন শেনোয়ারা বেগম। গম্ভীর গলায় তিনি বললেন, এই মেয়েটাই তো যত নষ্টের মূল। বড়ই সতীন রাখার ইচ্ছে, তাই না? তা সতীন রাখছ নাকি কাজের মেয়ে? আন্টি, আপনি যা ভাবছেন তা নয়। তা নয়? ও মা, তাহলে কেমন? আমাদের ধর্মেও আছে বউদের সমান অধিকার দেয়ার কথা। তাহলে মুনিরা কেন সেই অধিকার পাচ্ছে না? তোমাদের ভুলের শাস্তি ও কেন পাবে? সায়নী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি জবাব দিবে সে তার জানা নেই। এরই মাঝে উপস্থিত হল আফরান। তাদের সালাম জানিয়ে সে বলল, এতে সায়নীর কোনো দোষ নেই। দোষ আমার মনের। যে মনে শুধু সায়নীর স্থান। আফরানের উদ্দেশ্যে সায়নী বলল, আফরান, প্লিজ থামো। না, আমাকে বলতে দাও সায়নী। তাদের মেয়েকে জোর করে কি রাখা হয়েছে? এ পর্যায়ে কথা বলে উঠলেন নুরুল আলম। জোর তোমাকেও করা হয়নি, তবুও তুমি বিয়েটা করেছ। এতে দোষ আছে না সায়নীর না মুনিরার। তাই এদের দুজনেরই দায়িত্ব তোমার নিতে হবে। কিন্তু আফরানকে কিছু বলতে না দিয়ে তার পাশে এসে তার দুহাত আঁকড়ে ধরে নুরুল আলম বললেন, তোমার মনে মুনিরার জন্য কি জায়গা তৈরি করা যায় না বাবা? জানো, আজও আমাকে শুনতে হয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকে কত কথা শোনালেন। আমার মেয়েটা অলক্ষ্মী, আরেকটা বিয়ে হলে যেন গ্রামে আর পা না দেয়। তুমিও জানো সমাজে ডিভোর্সি মেয়ের সম্মান কতটুক। আফরানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত ছেড়ে দিলেন নুরুল আলম। মুনিরার দিকে এগিয়ে গিয়ে বললেন, তোর সুখের জন্য আর কত মানুষের কাছে ছোট হতে হবে বলতে পারিস তুই? তুই আসলেই একটা অলক্ষ্মী। আজই আমাদের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি তুই। গ্রামে যেতে না পারি তোকে নিয়ে, সাগরে ডুবে মরতে তো পারব। তোর মতো অভাগী মেয়ের কপালে বোধহয় মরাই লেখা আছে। মুনিরার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ও অলক্ষ্মী নয়, কোথাও যাবে না ও। এখানেই থাকবে। কথাটি বলে আফরান হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। শেনোয়ারা বেগম সায়নীর পাশে এসে বললেন, কথার খেলাপ করবে না তুমি আশা করি। শোয়ার আগে দরজা বন্ধ করার সময় আফরানের দেখা পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল মুনিরা। এ কি আপনি? আজ আমি এখানে ঘুমাব? আম্মাদের দেখানোর জন্য? আফরান ভেতরে প্রবেশ করে বলল, এখন সেটাই বলতে পারো। তবে আমি চাই তোমাকে তোমার প্রাপ্য অধিকার দিতে। কিন্তু সেটা তো আর একদিনেই সম্ভব নয়। আমি আজ থেকে চেষ্টা করতে চাই। মানে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। হু। বিছানায় উপরে শুয়ে ওপাশে ফিরে আফরান বলল, শুয়ে পড়ো। কোথায়? না মানে এই রুমে তো কোনো সোফা নেই। পাশেই শো। এই কোনো আফরানকে দেখছে মুনিরা।
যে কিনা তার সাথে বন্ধুত্বের হাতও বাড়িয়ে দেয়নি সেই কিনা আজ এই সম্পর্কটাকে এগিয়ে নিতে রাজি হয়েছে। তার এতদিনের অপেক্ষা কি শেষ হতে চলেছে? সমরেশ মজুমদারের একটি কথা মনে পড়ল মুনিরার। সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে ঠিক একসময় সুখ ফিরে আসে। চলবে।